সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি সবাই পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো। আমি মোসাম্মৎ মেরিয়া খাতুন, সহকারী শিক্ষক, সাভার ক্যান্টনমেন্ট বোর্ড বালক উচ্চ বিদ্যালয়। আমি তোমাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার যে দ্বিতীয় অধ্যায় থেকে বিভিন্ন অধ্যায় বিশ্ব সভ্যতার বিভিন্ন চ্যাপ্টার আমি আলোচনা শুরু করেছিলাম। তো প্রথমে ছিল মিশরীয়, তারপরে সিন্ধু, এরপরে গ্রিক এবং সবশেষে রোমান সভ্যতা। রোমান সভ্যতার আলোচনা শেষ হওয়ার পরে আমি তোমাদেরকে বরাবর কিছু সামান্য একটু প্রশ্ন দিয়ে থাকি। তো সেই প্রশ্নগুলো আজকে আমি রোমান সভ্যতার দিতে চাই এবং উত্তরগুলো তোমাদের জানাতে চাই। আশা করি এতে তোমরা অল্প কিছু হলেও উপকৃত হবে এবং নিজেরাও আসলে বইয়ের মধ্যে থেকে তোমরা রিডিং পড়ে আরো এর চেয়ে বেশি প্রশ্ন তৈরি করার চেষ্টা করবে। কারণ তুমি যত প্রশ্ন বেশি করতে পারবে, তত তুমি উত্তর জানলে তুমি সেই বিষয়ে তত দক্ষ হতে পারবে। ঠিক আছে? তো এখন শুরু করতে যাচ্ছি সংশ্লিষ্ট বহু নির্বাচনী প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, কোন রাজা রোম নগরী প্রতিষ্ঠা করেন? লাতিন রাজা রোমিউলাস রোম নগরী প্রতিষ্ঠা করেন। ইতালি কোন নদীর তীরে অবস্থিত? ইতালি টাইবার নদীর তীরে অবস্থিত। রোমান সভ্যতা কত বছর স্থায়ী হয়েছিল? রোমান সভ্যতা 600 বছর স্থায়ী হয়েছিল। রোম কোথায় অবস্থিত? ইতালির মাঝামাঝি পশ্চিমাংশে 7টি পর্বত শ্রেণীর উপর অবস্থিত। রোমান সাম্রাজ্যের কিভাবে পতন হয়? 476 খ্রিস্টাব্দে জার্মান বর্বর জাতির হাতে রোমান সাম্রাজ্যের পতন হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, লাতিন কারা? ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর একদল মানুষ ইটালিতে বসবাস শুরু করে 2000 খ্রিস্টপূর্বাব্দে। তাদেরকে লাতিন বলা হয়। ত্রয়ী শাসন কাকে বলে? আমরা জানি ত্রয়ী মানে হচ্ছে 3, অর্থাৎ 3 জনের শাসন কাকে বলে? 3 জন নেতার শাসনকে ত্রয়ী শাসন বলা হয়। প্লিবিয়ান কারা? সাধারণ নাগরিক, অর্থাৎ ক্ষুদ্র কৃষক, কারিগর ও বণিকরা প্লেবিয়ান নামে পরিচিত। রোমের অর্থনীতি কেমন ছিল? রোমের অর্থনীতি দাসদের উপর নির্ভরশীল ছিল। রোমের ইতিহাসে ত্রয়ী কি? সমঝোতার ভিত্তিতে 3 জন নেতার শাসনকে ত্রয়ী শাসন বলা হয়। এর মধ্যে ছিলেন হচ্ছে অক্টোভিয়াস সিজার, মার্ক অ্যান্টনি ও লেপিডাস। অক্টোভিয়াস সিজারের অপর নাম কি? অগাস্টাস সিজার। ক্লিওপেট্রা কে? মিশরের রাজকন্যা ও মার্ক অ্যান্টনির স্ত্রী। অগাস্টাস সিজারের সময়ে উল্লেখযোগ্য ঘটনা কি? অগাস্টাস সিজারের সময়ে উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে যীশু খ্রিস্টের জন্ম। রোমানদের শ্রেষ্ঠত্ব কি? রোমানদের শ্রেষ্ঠত্ব হচ্ছে অন্যান্য জাতির চাইতে তারা সামরিক সংগঠনে গিয়েছিল, শাসন পরিচালনা তাদের ভালো ছিল, আইন ও প্রকৌশল বিদ্যায় তারা বিশেষভাবে পারদর্শী ছিল। রোমের অভিজাত যুবকরা
কোথায় শিক্ষা লাভ করত? রোমের অভিজাত যুবকরা গ্রিসের বিখ্যাত বিদ্যাপীঠে শিক্ষা লাভ করত। ভার্জিল কে? মহাকাব্য ইনিড এর লেখক। পরবর্তী প্রশ্ন, ওভিড ও লিভি কে? ওভিড ও লিভি যথাক্রমে রোমান কবি ছিলেন। প্লুটাস ও টেরেন্সার কে? প্লুটাস ও টেরেন্সন রোমানদের বিখ্যাত নাট্যকার ছিলেন। ট্যাসিটাস কি? ট্যাসিটাস হচ্ছে রোমান ঐতিহাসিকের নাম। কলোসিয়াম কি? ৮০ খ্রিস্টাব্দে রোমান সম্রাট কর্তৃক নির্মিত নাট্যশালা। সেলসাস কে? রোমান চিকিৎসা বিজ্ঞানী। রোমানদের প্রধান দেবতা কে? জুপিটার। রোমানরা কি বিশ্বাস করত না? রোমানরা পরকাল বিশ্বাস করত না। রোমানরা কাকে ঈশ্বর ভাবত? রোমানরা সম্রাটকেই ঈশ্বর ভাবত। সম্রাট কনস্টান্টাইন কি করেন? সম্রাট কনস্টান্টাইন যীশুখ্রিস্টের জন্মের পর ধর্মপ্রচারের এবং প্রসারের জন্য নিজে খ্রিস্ট ধর্ম গ্রহণ করেন এবং এই ধর্মকে সরকারি ধর্মে পরিণত করেন। রোমানদের সর্বশ্রেষ্ঠ অবদান কি? রোমানদের সর্বশ্রেষ্ঠ অবদান হচ্ছে আইন প্রণয়ন। রোমানদের কতটি ব্রোঞ্জ পাতে আইন খোদাই করা হয়েছিল? রোমানদের আইন 12টি ব্রোঞ্জ পাতে খোদাই করা ছিল বা খোদাই করা হয়েছিল। রোমান আইন কতটি শাখায় ভাগ ছিল? 3টি শাখায়। সিসেরো কে? সিসেরো হচ্ছে একজন আইন প্রণেতা যিনি দাসপ্রথা ও ব্যক্তিগত অধিকার সুরক্ষার জন্য বিশেষ অবদান রাখেন এবং দাসপ্রথা ও ব্যক্তিগত অধিকার রক্ষার জন্য উনি আইন প্রণয়ন করেন। কে রোমান আইন প্রথম সংগ্রহ ও সংকলন করেন? খ্রিস্টীয় ষষ্ঠ শতকে সম্রাট জাস্টিনিয়ান রোমান আইন সর্বপ্রথম সংগ্রহ ও সংকলন করেন। শিক্ষার্থীরা, আমি এই প্রশ্নগুলো সম্পূর্ণ পাঠ্য বইয়ের তোমাদের ইতিহাস পাঠ্য বই থেকে আমি আমার মতো করে সংগ্রহ করছি, লিখছি এবং তোমাদের জন্য এটি আমি ওয়েবসাইটে দিলাম। প্রশ্নের উত্তরগুলোও আমি তোমাদেরকে দিয়ে দিলাম। শুধু তোমরা শুনে লিখবে অথবা বইয়ের মধ্যে থেকে তোমরাও খুঁজে খুঁজে লেখার চেষ্টা করবে, কারণ তোমরা যতক্ষণ পর্যন্ত করতে পারবে না, অর্থাৎ নিজে চেষ্টা করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা সেই পড়াটি মনোযোগ সহকারে বা আন্তরিকতার সাথে তোমরা পড়তেও পারবে না, অর্থাৎ তোমাদের কাছে ভালো লাগবে না। এজন্য আমি চাই তোমরা অন্য যদি কোনো সহায়ক বই তোমাদের কাছে থাকে সেখান থেকেও কিছু সহায়ক হিসাবে তোমরা অতিরিক্ত নিতে পারো। আমার এই প্রশ্নগুলোই যে সম্পূর্ণ তা কিন্তু নয়, আমি আমার মতো করে চেষ্টা করেছি। তোমরা আরো বেশি বেশি প্রশ্ন এখান থেকে বইয়ের মধ্যে থেকে তৈরি করবে এবং অ্যান্সারগুলো তোমরা নিজেরা তৈরি করার চেষ্টা করবে। তো শিক্ষার্থীরা, এরপরে আমরা আলোচনা করব অনুধাবন প্রশ্ন।
শিক্ষার্থীরা, অনুধাবন প্রশ্নের আমরা প্রথম প্রশ্ন দেখছি যে রোমে 3 জনের শাসন টেকেনি কেন? শিক্ষার্থীরা, আমরা বহু নির্বাচনী প্রশ্নে ত্রয়ী শাসন এই প্রশ্নটি করেছিলাম এবং উত্তরও বলেছিলাম যে ত্রয়ী শাসন বলতে 3 জনের শাসনকে বোঝায়। সেই 3 জন অক্টাভিয়াস সিজার, তারপরে মার্ক অ্যান্টোনিও এবং আমার একটু সময় লাগছে। অক্টাভিয়াস সিজার, মার্ক অ্যান্টোনি ও লেপিডাস, এই যে আমরা এই 3 জনের আমরা শাসনের কথা জেনেছি এবং সমঝোতার ভিত্তিতে তারা শাসন করেছিল রোম সাম্রাজ্যকে। তো কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে মতের পার্থক্য দেখা দেয়, যার জন্য এটি টেকেনি। আসলে তাদের মধ্যে ছিল পারস্পরিক ক্ষমতার দ্বন্দ্ব। তোমরা তো জানো, মানুষ একবার ক্ষমতায় গেলে তাকে যদি লোভে পেয়ে বসে, তাহলে সেখানে তার যে প্রতিদ্বন্দ্বী থাকে তার সাথে অবশ্যই তার দ্বন্দ্ব শুরু হয়ে যায়। তো ঠিক সেখানেও এরকম পারস্পরিক ক্ষমতার দ্বন্দ্বের কারণেই 3 জনের শাসন টেকেনি। রোমের ত্রয়ী শাসনাধীন ছিল 3 রাজার নামে, অর্থাৎ অক্টাভিয়াস সিজার, মার্ক অ্যান্টোনি, লেপিডাস। আবারও বললাম, এই 3 জন শাসকের শাসন স্থায়ী না হওয়ার অন্যতম কারণ হচ্ছে প্রত্যেকেই ছিল উচ্চাকাঙ্ক্ষা এবং রোমের সম্রাট হওয়ার। তাই তাদের দ্বন্দ্বের সুযোগে একক ক্ষমতায় আসেন অগাস্টাস সিজার, অর্থাৎ যার আরেক নাম হচ্ছে অক্টাভিয়াস সিজার, এবং 3 জনের শাসন ব্যবস্থা তখন অবসান হয়, অর্থাৎ নস্যাৎ হয়ে যায়। শিক্ষার্থীরা বুঝতে পেরেছে এখন যে রোমে 3 জনের শাসন টেকেনি কেন? অর্থাৎ মানুষের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব বা লোভ যখন চলে আসে তখন কেউই আর সমতায় থাকে না, আলোচনায় থাকে না, সমান অংশ থাকে না, যার জন্য রোমে 3 জনের শাসন টেকে নাই। আইন প্রণয়নে রোমানদের অবদান ব্যাখ্যা করো। এটিও আমরা বহু নির্বাচনী প্রশ্নে এবং বইয়ের মধ্যে দেখেছি যে রোমানরা আইন প্রণয়নে খুবই দক্ষ ছিল। অন্যান্য জাতিরাও, যেমন গ্রিক, মিশর, সিন্ধু সভ্যতার অধিবাসীরা, এনারাও কিন্তু বেশ বিশ্বে বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছে, কিন্তু রোমানদের আইনের ক্ষেত্রে অবদান অন্যরকম ছিল। খ্রিস্টপূর্ব 5ম শতকের মাঝামাঝি সময়ে রোমানরা ফৌজদারি ও দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হয়। জাস্টিনিয়ান খ্রিস্টপূর্ব 540 সালে 12টি ব্রোঞ্জ পাত্রে সর্বপ্রথম আইনগুলো খোদাই করে লেখেন। আধুনিক বিশ্ব সম্পূর্ণভাবে রোমান আইনের উপর নির্ভরশীল, তাই আইন প্রণয়নের ক্ষেত্রে রোমানদের অবদান চিরস্মরণীয় এবং পৃথিবীর মানুষ, আধুনিক বিশ্বের মানুষ, আধুনিক বিশ্ব সভ্যতা তাদের কাছে ঋণী এই আইনগুলোর জন্য। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রোমান সভ্যতাকে যুদ্ধ বিগ্রহের সভ্যতা বলা হয় কেন? আমরা আগেই বলেছি যে রোমানরাও ঠিক গ্রিকদের মতোই মোটামুটি যুদ্ধ করত এবং বিভিন্ন ক্ষমতার যে পালা বদল সেখানে ঘটেছিল, যার জন্যে বিভিন্ন যে রোমের যে বিভিন্ন নগর রাষ্ট্র ছিল সেখানে বিভিন্ন মানুষের মধ্যে যুদ্ধ বিগ্রহ লেগেই থাকতো। এক গোষ্ঠীর সাথে আরেক গোষ্ঠী, বা এক গোত্রের সাথে আরেক গোত্রের, বা এক জায়গার লোকের সাথে আরেক জায়গার লোকের, এরকম ক্ষমতার যে লিপ্সা
অর্থাৎ মানুষের যে আকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা, এটার কারণেও কিন্তু যুদ্ধ বিগ্রহ লেগে যেত, যার জন্যে মোটামুটি ভাবে তারা তাদের সভ্যতাকে যুদ্ধ বিগ্রহের সভ্যতা বলা হয়েছে। তো আরেকটু আমরা দেখি, অর্থাৎ ষষ্ঠ খ্রিস্টপূর্বাব্দে রোমে রাজতন্ত্রের বদলে যে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়, তো এই সময়টা প্রায় 200 বছর আর কি কাছাকাছি এটা যুদ্ধ বিগ্রহে অতিবাহিত হয়। আর এ সময় ইটালির উপদ্বীপে বিস্তৃত যে রোম রাষ্ট্রের ব্যবস্থাপনা, আমি আগেও বলছিলাম যে ছোট ছোট রাষ্ট্র ছিল তখন রোমের, নগররাষ্ট্রগুলো আমাদের বর্তমান কালের গ্রাম বা ইউনিয়ন পর্যায়ের মতো, আসলে তখন তো নগর রাষ্ট্র ছিল। একটি নগর মানে কি, বর্তমান হচ্ছে শহর, এরকমই একটি রাষ্ট্র ছিল। তো অভিজাত বংশের দুজন পদে তোমার কনসাল পদে নিয়োগ লাভ করতেন। এদের হাতেই থাকতো রাষ্ট্র ক্ষমতা, রাষ্ট্র পরিচালনা হতো সিনেটের নির্দেশে। যুদ্ধ বিগ্রহ করতে করতে রোম সাম্রাজ্যের শাসকরা একসময় সাম্রাজ্যবাদী হয়ে ওঠে এবং কার্থেজ দখল করে নেয়। রোমে বিদ্রোহ ও গৃহযুদ্ধ তীব্র আকার ধারণ করে। মহান সম্রাট জুলিয়াস সিজার দুইজন অভিজাতের হাতে নিহত হন। যতই উনি অনেক ক্ষমতাশালী সম্রাট ছিলেন, কিন্তু যেমন মার্ক অ্যান্টনি ও লেপিডাসকে পরাজিত করেও কিন্তু উনি সম্রাট হয়েছিলেন। তো সেই জন্যে উনিও দুইজন অভিজাত দ্বারা নিহত হন। বিশৃঙ্খল অবস্থার মধ্যে দিয়ে রোমে কায়েম হয় সেই ত্রয়ী শাসন ব্যবস্থা, কিন্তু সেটাও যুগপৎ শাসন বেশি দিন টিকেনি, কারণ তাদের মধ্যেও ছিল এরকম একটা উচ্চাকাঙ্ক্ষাবাদী। বিভিন্ন ধাপ অতিক্রম করে রোমান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলেও 476 খ্রিস্টাব্দে বহিঃশত্রুদের হাতে চরমভাবে এর পতন ঘটে। অর্থাৎ দুর্ধর্ষ জার্মানদের হাতে কিন্তু এনাদের পতন ঘটে। সে কারণেই রোমান সভ্যতাকে যুদ্ধ বিগ্রহের সভ্যতা বলা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বিশ্ব সভ্যতার ইতিহাসে রোমানদের গুরুত্বপূর্ণ ও সর্বশ্রেষ্ঠ অবদান ব্যাখ্যা করো। আমরা আগে এই প্রশ্নটি কাছাকাছি, তোমরা দেখে নাও যে আইন প্রণয়নে রোমানদের অবদান ব্যাখ্যা করো, এই প্রশ্নটা এই প্রশ্নের কাছাকাছি। তো তারপরেও আর একটু যেহেতু প্রশ্ন, সেটি জেনে নাও। বিশ্বর ইতিহাসে রোমানদের গুরুত্বপূর্ণ ও সর্বশ্রেষ্ঠ অবদানই হচ্ছে আইন বা আইন প্রণয়ন। খ্রিস্টপূর্ব 5 শতকের মাঝামাঝি রোমানরা ফৌজদারি ও দেওয়ানি আইনগুলো সুষ্ঠুভাবে একসঙ্গে সাজাতে সক্ষম হন। রোমান আইনগুলো 12টি ব্রোঞ্জ পাতে খোদাই করে লেখা হয় এবং জনগণকে দেখানোর জন্য প্রকাশ্যে ঝুলিয়ে রাখা হয়। বুঝতে পারছো? যার জন্য তাদের আইনগুলো তখন থেকেই সংরক্ষণ ছিল এবং সংকলন ছিল। এর কারণেই তাদের আইনের দিক দিয়ে বিশ্ববাসীর কাছে সর্বশ্রেষ্ঠ অবদান। পরবর্তী প্রশ্ন হচ্ছে, রোম নগরের ভৌগোলিক অবস্থানের ব্যাখ্যা দাও। রোম নগরীর অবস্থান হচ্ছে ইতালির মাঝখানে পশ্চিমাংশে রোমনগর অবস্থিত। এটি ইটালির দক্ষিণে ভূমধ্যসাগর থেকে উত্তর দিকে আল্পস পর্বতমালা পর্যন্ত বিস্তৃত। ইতালি ও যুগোস্লাভিয়ার মাঝখানে আড্রিয়াটিক সাগর। আড্রিয়াটিক সাগরের তীরে ইটালির উত্তর পূর্বাংশেই গড়ে উঠেছিল প্রাচীন সমুদ্রবন্দর এড্রিয়া। ইটালির পশ্চিমাংশেও ভূমধ্যসাগর অবস্থিত। সাগরের এ অংশকেই প্রাচীনকালে বলা হতো এটুসকান সাগর। তো মোটামুটি এটি হচ্ছে
রোমের ভৌগোলিক অবস্থান। পরবর্তী প্রশ্ন হচ্ছে রোম নগরীর নামকরণ হয় কিভাবে? গুরুত্বপূর্ণ টাইবার নদীর উৎসমুখ থেকে প্রায় 12-13 মাইল দূরে 7টি পর্বত শ্রেণীর উপরে রোম অবস্থিত। এজন্য একে 7টি পর্বতের নগরীও বলা হয়। 2000 খ্রিস্টপূর্বাব্দে ইন্দো ইউরোপীয় গোষ্ঠীর একদল মানুষ ইতালিতে বসবাস শুরু করে। তাদেরকে লাতিন বলা হতো। তাদের নাম অনুসারে তাদের ভাষার নামও হয় লাতিন ভাষা। আর এই লাতিন রাজা যে রোমিউলাস, ইনি রোম নগরী প্রতিষ্ঠা করেন। আর তার নাম অনুসারে এই নগরের নাম হয় রোম। শিক্ষার্থীরা বুঝতে পেরেছ? পরবর্তী প্রশ্ন হচ্ছে আধুনিক বিশ্ব রোমানদের কাছে ব্যাপকভাবে ঋণী। কথাটি বুঝিয়ে লেখো। আধুনিক বিশ্ব রোমানদের কাছে ব্যাপক ঋণী কিভাবে বা কিসে কিসে? কারণ হচ্ছে রোম শিল্প, সাহিত্য, দর্শন, স্থাপত্য সর্বক্ষেত্রে গ্রিকদের দ্বারা প্রভাবিত ছিল। তারা এসব বিষয় গ্রিকদেরকে অনুকরণ এবং অনুসরণ করেছে। কিন্তু এরপরেও তারা কিন্তু তাদের নিজস্ব ঐতিহ্য, ভাস্কর্য, সাহিত্য, ইতিহাস, নাটক, উপন্যাস সবকিছুতে কিন্তু তারা আলাদাভাবে তৈরি করেছে। সম্পূর্ণভাবে যে গ্রিকদের অনুসরণ করেছে বা অনুকরণ করেছে তা কিন্তু নয়। তাদের আরো সবচেয়ে বেশি 3টি জিনিস ছিল, সেটি হচ্ছে সামরিক সংগঠন, শাসন পরিচালনা ও প্রকৌশল বিদ্যায় ছিল তারা অন্যরকম। অর্থাৎ গ্রিকদেরকে তারা সেখানে পুরোপুরি অনুসরণ করে নাই। তারা এই দিক দিয়ে নিজস্ব শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল। এজন্যই বলা হচ্ছে যে রোমানদের কাছে আধুনিক বিশ্ব ব্যাপকভাবে ঋণী। তাদের যে সামরিক সংগঠন অর্থাৎ সামরিক যে ধাপ, তাদের পরিচালনা, গঠন প্রক্রিয়া এগুলো ছিল আলাদা। আর তাদের শাসন পদ্ধতিও ছিল আলাদা। আর প্রকৌশল বিদ্যা অর্থাৎ তাদের প্রযুক্তিগত বিদ্যা ছিল আলাদা। এবং তারা এত চর্চা করতে করতে তাদের বেশি উন্নত হয়ে গেছিল তারা, যে তারা গ্রিক বা অন্য জাতির উপর তারা এটা ছাড়াই গেছিল, তাদের চেয়ে আরো বেশি দক্ষ হয়ে গেছিল, উন্নত হয়ে গেছিল। সেজন্যই বলা হচ্ছে যে আধুনিক বিশ্ব রোমানদের কাছে এই 3টি কারণে মোটামুটি, আরো তো আছে শিল্প, সাহিত্য, দর্শন, নাটক, স্থাপত্য, ভাস্কর্য, এগুলো তো আছে। তাছাড়াও এই 3টি দিক দিয়ে তারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল, দক্ষতা অর্জন করেছিল, যার জন্য আধুনিক বিশ্ব রোমানদের কাছে ব্যাপকভাবে ঋণী। তো শিক্ষার্থীরা, আজকের আমার ক্লাস এ পর্যন্তই। তোমরা আরো কিছু অনুধাবন প্রশ্ন, আমি তো টেক্সট বুক থেকেও কিছু নিয়েছি, নিয়ে আমি আমার মতো করে গুছায় তোমাদের বললাম। আরো 2-1টা প্রশ্ন তোমরা এরকম অনুধাবনমূলক বানাবে। এই চ্যাপ্টারের মধ্যেই আছে, এই পাঠের মধ্যেই আছে। অন্য দিক দিয়ে তোমরা কিছু নোট করার চেষ্টা করবে। যেমন এটি আরেকটি প্রশ্ন থাকতে পারে যে স্থাপত্য বিষয়ে বুঝিয়ে লেখো, ভাস্কর্য বিষয়ে বুঝিয়ে লেখো, বা হয়তো আমি তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন একটি দিয়েছি যে কলোসিয়াম কি। এটি কিন্তু এক কথায় প্রশ্ন হয়, আবার অনুধাবনও হয়। যেমন কলোসিয়ামটা কি? রোমানদের স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন হচ্ছে এই কলোসিয়াম। 80 খ্রিস্টাব্দে রোমান সম্রাট টিটাস কর্তৃক নির্মিত কলোসিয়াম নামে যে বিখ্যাত নাট্যশালা, যা আজও ভগ্নাশেষভাবে দেখা যায়। সেখানে তাদের বিনোদনের জায়গা ছিল এবং এই নাট্যশালায় 5600 দর্শক বসতে পারত। তোমরা চিন্তা করতে পারো যে আমরা কোথায় আর তারা কোথায়। 80 খ্রিস্টাব্দ আর আমাদের 2020 খ্রিস্টাব্দ এখানে। তাহলে আমাদের যে আজ থেকে 2000 বছর আগে তারা তার চেয়েও বেশি, আর 2020 বছর আগে তারা উন্নত ছিল আমাদের চেয়ে অনেক। এরকম প্রশ্ন আবার আসতে পারে, বা হয়তো আইন সম্বন্ধে একটি আসতে পারে, ধর্ম সম্বন্ধে আসতে পারে। তোমরা এগুলো একটু খেয়াল করবে। আর
যেহেতু তোমাদের এসএসসি পরীক্ষা হবে সামনে, আল্লাহ চাহে তো, তো সেই জন্য প্রস্তুতিটাও যেন আগে থেকেই আমরা ভালো করে নিতে পারি, সেই চেষ্টা করব উভয়ে। আমি তোমাদের আহ, আরো প্রশ্ন পরবর্তীতে দিব, সময় আমরা আবার কথা হবে। সবাইকে ধন্যবাদ।